আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যে যার চারটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থান করে। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি দাঁড়ালো? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটির বিষয়টা হচ্ছে এমন যে চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধির উপর অবস্থান করবে এবং অবশ্যই চতুর্ভুজটা বৃত্তের অভ্যন্তরে থাকবে। প্রথম কথা হলো এটি। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা চারটে যে শীর্ষবিন্দু আছে একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, এই চারটা শীর্ষবিন্দু অবশ্যই বৃত্তটার পরিধির উপরে অবস্থান করবে। এই ধরনের চতুর্ভুজকে আমরা বলি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। যেমন এই যে বৃত্ত হয় এ বি সি ডি, এই যে এবিসিডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজকে আমরা কি বলবো? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? চতুর্ভুজটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করে। আর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে চারটি শীর্ষবিন্দু এটা বৃত্তের পরিধির উপরে থাকে। এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের প্রধান বৈশিষ্ট্য। আর আরো তো কিছু আরেকটি বৈশিষ্ট্য আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমাদের আজকের যে আলোচনার বিষয় বা যে বিষয় আজকে আমরা প্রমাণ করব সেটা হচ্ছে কি, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ধরে নিয়ে এই চতুর্ভুজটা হচ্ছে এবিসিডি সেই অন্তর্লিখিত চতুর্ভুজ, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। আচ্ছা, তাহলে এই বৃত্তটার কেন্দ্র ও। এখন এসি আর বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করলে, এসি আর বিডি, এটা হচ্ছে এসি আর হচ্ছে বিডি কর্ণদ্বয় এই বিন্দুতে ছেদ করছে। কি বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করব? কোণ এ ও বি, অর্থাৎ কোণ এ ও বি মানে হচ্ছে এটা আমরা যোগ করি, তাহলে এই যে কোণটা পাওয়া গেল কোণ এ ও বি। আর হচ্ছে কোণ সিওডি, আমরা যদি এই সি এবং ও যোগ করি তাহলে যে কোণটা পাওয়া গেল কোণ সিওডি। এই দুটি কোণের সমষ্টি হবে টু কোণ এ ই বি, অর্থাৎ এই বি যে কোণটা আছে এই কোণের দ্বিগুণ। এই কোণদ্বয় সমষ্টি কি হবে? এই বি কোণের দ্বিগুণ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই যে এবিসি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ আর এসি আর বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে এই যে এই কোণদ্বয় সমষ্টি এই কোণটির দ্বিগুণ হবে। এখন আজকের এই যে প্রমাণটা, এই প্রমাণটার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটি হচ্ছে একটি ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণের সম্পর্ক এটি। আর আমরা আরেকটি বিষয় যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই দুটি ধারণা আমরা আজকে ব্যবহার করে এই প্রমাণটা করব। তা আমরা দেখি এই ধারণাগুলো আসলে কি। এটা হলো পি, হচ্ছে পি কিউ আর এম, এটা হচ্ছে পি কিউ আর এম এটা ত্রিভুজ, আর পি আর এম হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণের ধারণাটা কি? যে একটি বাহুকে বর্ধিত করা হলো, অর্থাৎ কিউ আর বাহুকে এই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাতে পি আর এম একটি কোণ পাওয়া গেছে। এই কোণটি হচ্ছে ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণটা হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ দুটির সমষ্টির সমান। অর্থাৎ কোণ পি আর এম হচ্ছে কোণ পি আর কোণ কিউ, এই দুটি কোণের সমষ্টির সমান। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণের হচ্ছে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। এটাই হচ্ছে একটি ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণের সম্পর্ক। তারপরে যে বিষয়টা আমরা এইখানে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কোন বৃত্তের একই চাপ, ধরে নিই চাপটা হচ্ছে এবি, চাপটা কি? এবি। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে সি, এসি, আর এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি। তাহলে এই কোণ এওবি হবে টু কোণ এসিবি, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
এই ধারণাটি বা এই উপপাদ্যের বিষয়টিও এখানে আমরা প্রয়োগ করব। তাহলে আমরা কি কি প্রয়োগ করতেছি এই প্রমাণে? প্রয়োগ করতেছি একটা ত্রিভুজের বহিস্থ এবং অন্তস্থ কোণের সম্পর্ক, আরেকটা হচ্ছে একই চাপত্রিভুজ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সম্পর্ক। এই দুটি ধারণা আজকে আমরা এখানে ব্যবহার করে এই প্রমাণটা আমরা করব। আর আরেকটি বিষয় যেটা আমরা জানি, তাও দেখি বিষয়টা কি, কর্ণের ধারণা। একটা চতুর্ভুজের কর্ণ কি? একটা চতুর্ভুজের কর্ণ হচ্ছে যদি কোনো চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা বা রেখাংশটা পাওয়া যায়। যেমন এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এখন আমরা এটা যোগ করলাম, আমরা কি করলাম, বিপরীত শীর্ষবিন্দু বা বিপরীত কৌণিক বিন্দু দুটি যোগ করলাম, যোগ করলে আমরা একটা রেখা পেলাম, এই রেখাটা পেলাম। এটাই হচ্ছে কর্ণ, এই হচ্ছে কর্ণের ধারণা। তা এই বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করব বা প্রয়োগ করব, তারপরে আজকে আমাদের যে প্রমাণটা, সেই প্রমাণটা আমরা করার চেষ্টা করব এই ধারণাগুলো ব্যবহার করে। এখন আমরা প্রমাণের জন্য একটি চিত্র এঁকে নেই, তারপরে আমরা প্রমাণটা শুরু করি। এই যে আজকে আমাদের যে প্রশ্নটা, এই প্রশ্নটাই হচ্ছে সাধারণ নির্বাচন। আর এই সাধারণ নির্বাচন আমরা খেয়াল করে এই প্রমাণ উপযোগী একটা চিত্র অঙ্কন করি। কারণ আমরা সাধারণ নির্বাচনটা খেয়াল করি, যেমন ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্ত, তাহলে একটা বৃত্ত অঙ্কন করি আমরা, বৃত্ত আঁকলাম। আচ্ছা, যার কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র ও। ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, আর এসি আর বিডি কোণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। এখন আমরা এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকবো। এখন এখানে কার বিষয়টা হচ্ছে, এটা কি ধরনের চতুর্ভুজ এটা কিন্তু উল্লেখ নাই, এটা এখানে উল্লেখ করা হয়নি। অর্থাৎ এটি আয়ত, বর্গ, রম্বস এরকম কোনো ব্যাপার না, যে কোনো একটা চতুর্ভুজ হলেই হবে। এখানে আয়ত বা বর্গ বা রম্বস যে আঁকতে হবে এই ধরনের কিন্তু কোনো শব্দ এখানে উল্লেখ করা হয়নি। এখানে শুধুমাত্র আছে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, অর্থাৎ যে চতুর্ভুজটা বৃত্তের অভ্যন্তরে থাকবে এবং শীর্ষবিন্দুগুলো থাকবে হচ্ছে পরিধির উপরে, এই ধরনের একটা চতুর্ভুজ। এখানে কিন্তু মানে বর্গ আঁকতে হবে বা আয়ত আঁকতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। তাহলে আমরা এখানে একটা যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিব। আচ্ছা, এখন এখানে কি বলছে, এসি আর বিডি কোণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখানে যদি একটা চতুর্ভুজ এঁকে নেই, এখানে এ বি সি ডি, আমরা যে কোনো একটি চতুর্ভুজ এঁকে নিলাম। তারপর এখানে কি বলা হচ্ছে, এসি আর বিডি কোণদ্বয়। এখন আমরা এসি যোগ করব আর বিডি যোগ করব। এসি আর বিডি কোণদ্বয় কি করছে, ই বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে আমরা ই লিখলাম। এখন প্রমাণ করতে হবে যে এই কোণ দুটির সমষ্টি এই কোণ এই বি এর দ্বিগুণ। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্ন অনুযায়ী যে বা প্রশ্নে যে আমাদের বর্ণনাটা দেওয়া আছে বা যে সমস্যাটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের চিত্রটা এঁকে ফেলছি। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখব। তবে এই ধরনের যখন প্রশ্নে পুরোপুরি মানে প্রতীক দ্বারা যেটা বর্ণনা করা হয়, এখানে কিন্তু চিহ্ন বা প্রতীক ব্যবহার করে কিন্তু বর্ণনা করা হয়ে গেছে। সুতরাং এই প্রশ্নটাই হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে আর আলাদা তেমন কিছু হবে না, কারণ এটাই মোটামুটি চিত্র নির্ভর বর্ণনা বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এটাই বিশেষ নির্বাচন হচ্ছে। তাহলে আমরা কি লিখতেছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এবিসিডি একটি
অন্তর্লিখিত চতুর্ভুজ। আর এসি বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করে। অতএব প্রমাণ করতে। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, প্রমাণ করতে হবে যে কোন এওবি আর কোন সিওডি। এখন আমরা যদি চিত্রটা খেয়াল করি, এখানে কিন্তু এওবি, এ ও বি আর সিওডি এই বিষয়টা বা এই কোণটা কিন্তু এখানে উৎপন্ন হয়নি। যেহেতু হয় নাই, এবং তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এও আর বিও যোগ করতে হবে, সিও আর ডিও যোগ করতে হবে। তাহলে আমরা এটা যোগ করি, তাহলে এও আর বিও, ডিও এবং সিও আমরা যোগ করি। তাহলে এখানে আমরা উল্লেখ করি, তাহলে এও বিও সিও এবং ডিও যোগ করি। আমরা কি করলাম, যোগ করলাম। কেন যোগ করলাম, যে আমরা যদি এই যোগটা না করি তাহলে এখানে যে প্রশ্নটা বা যে সমস্যাটা দেওয়া আছে তার ভিতরে উল্লেখ আছে কোন এওবি আর কোন সিওডি, এই দুটি গুণ আমরা পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, সেই কারণে কিন্তু আমরা এই এও বিও সিও এবং ডিও যোগ করলাম। এখন কিন্তু আমরা কোনগুলো পেয়ে গেছি। কিভাবে পেয়েছি, এওবি। এখন এওবিটা দেখি, হ্যাঁ এওবি হচ্ছে এই কোণ, আর এখানে হলো সিওডি, সিওডি হচ্ছে এই কোণ। এখন কিন্তু আমরা কোণ দুটো পেয়ে গেলাম, এ ও বি আর সিওডি। আর এই বি তো আপনার কোনটা আগে থেকে ছিল, এ ই বি। এখন আমরা লিখতে পারবো যে কি প্রমাণ করতে হবে, সেই বিষয়টা চলে আসছে। এখন আমরা লিখি, প্রমাণ করতে হবে যে কোণ এওবি যোগ কোণ সিওডি সমান সমান 2 কোণ এ ই বি। তাহলে আমাদের বিশেষ নির্বাচন লেখাটা কিন্তু হয়ে গেল। আর এই যে বিষয়টা, এটা আমরা কিন্তু অঙ্কনে উল্লেখ করলাম না। কেন? আমরা নর্মালি যদি এক্সট্রা কিছু কাজ করি সেটা সাধারণত অঙ্কনে উল্লেখ করি, কিন্তু এখানে কিন্তু আমরা বিশেষ নির্বাচনে উল্লেখ করলাম। কারণটা হচ্ছে কি, আমরা যদি এই অঙ্কনটা না করি তাহলে আমাদের এই যে প্রশ্নটা সম্পূর্ণতা পাচ্ছে না। যেহেতু প্রশ্নটা সম্পূর্ণতা পাচ্ছে না, সুতরাং এটা প্রশ্ন অনুযায়ী কিন্তু এই অঙ্কনটা করছে। আর অঙ্কনে যেটা আমরা উল্লেখ করি সেটা হলো প্রমাণের সুবিধার্থে যেটা করতে হয় সেটা থাকে অঙ্কনে, কিন্তু এটা কিন্তু প্রমাণের সুবিধার্থে অঙ্কনটা করা হয়নি। এটা হচ্ছে এই প্রশ্নটার জন্যই, এই প্রশ্নটা যা উল্লেখ আছে সেটা সম্পূর্ণ করতে বা সেটা আনতে বা ওই ধারণাটা প্রতিষ্ঠিত করতে কিন্তু অঙ্কটা করতে হয়েছে। এই জন্য এই অঙ্কনের বর্ণনাটা আমরা বিশেষ নির্বাচনে লিখলাম। আর এটার জন্য এক্সট্রা কোনো অঙ্কন লাগবে না, অর্থাৎ প্রমাণের সুবিধার্থে আলাদা কোনো অঙ্কন করার দরকার নেই। এই জন্য এখানে অঙ্কন যে পয়েন্টটা থাকে সেটা এখানে উল্লেখ করা হলো না বা থাকবে না। এখন আমরা প্রমাণে চলে আসি। প্রমাণ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের প্রমাণ করতে হবে এ ও বি। এখানে তো একটা বিষয় খেয়াল করার ব্যাপার আছে যে এওবি আর কোণ সিওডি। এখন এওবি আমরা কোনটা দেখি, এইটাই হচ্ছে এওবি কোণ। আর যেটা কিনা অবস্থান করতেছে হচ্ছে এবি চাপের উপরে। কার উপরে অবস্থান করতেছে, এবি চাপের উপরে। অবশ্যই এটা খেয়াল করতে হবে। তাহলে এবি চাপের উপরে আমাদের কোণ কি কি আছে, এবি চাপের উপরে এওবি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ কিন্তু এখানে দুটি পাওয়া যাচ্ছে। কি হবে, একটা পাওয়া যাচ্ছে এডিবি, এটা কিন্তু এবি চাপের উপরে, আরেকটি কোণ পাওয়া যাচ্ছে এসিবি, এটাও কিন্তু এবি চাপের উপরে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। দুটি কোণ, দুটি বৃত্তস্থ কোণ এখানে আছে যেটা কিনা এবি চাপের উপরে, আর কেন্দ্রস্থ কোণ আমরা পাচ্ছি এ ও বি।
আর এখানে কোন আছে সিওডি। এখন আমরা সিওডি কোনটা খেয়াল করি, এই যে সিওডি। তাহলে সিওডি কোনটি? এটা কেন্দ্রস্থ কোণ, সিওডি কেন্দ্রস্থ কোণ, যেটা কিনা আছে হচ্ছে সিডি চাপের উপরে। কোন চাপের উপরে আছে? সিডি চাপের উপরে। এখন আমরা সিডি চাপের উপরে খেয়াল করি। আচ্ছা, সিডি চাপের উপরে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর আরেকটি খেয়াল করি, সিবিডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ সিডি চাপের উপরে। আর আরেকটি কোণ আছে সিএডি, এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ, যেটা কিনা সিডি চাপের উপরে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এবি চাপের উপরে বৃত্তস্থ কোণ দুইটি, আর সিডি চাপের উপরেও বৃত্তস্থ কোণ দুইটি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা এওবি এবং সিওডি যে দুটি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের সাথে কোন বৃত্তস্থ কোণের সম্পর্কটা দেখাবো। এটা প্রাথমিকভাবে বা প্রথম পর্যায়ে বুঝতে পারা একটু কঠিন হয়ে যায়। যেহেতু এটা বুঝতে পারা কঠিন হয়ে যায়, তাহলে আমাদের একটু অন্যভাবে আমরা এখন চিন্তা করি। কিভাবে চিন্তা করবো? একটু অন্যভাবে। কি হবে? আমরা এখন কোন এ ই বি এই বিষয়টা খেয়াল করি। এখন কোন এ বিটা কোথায়? কোন এ ই বি, অর্থাৎ কোন হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে কোণ এ ই বি, এই কোণটা। এখন এই কোণটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই কোণটা হচ্ছে একটি ত্রিভুজের বহিস্থ কোণ। এই কোণটা কি? একটি ত্রিভুজের বহিস্থ কোণ। এখন এই ত্রিভুজটা কোণটা, আচ্ছা, কোন ত্রিভুজের বহিস্থ কোণ আমরা এটা খেয়াল করি। আমরা দেখি এ বি ই, এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু কোণ এ ই বি। এখন আমরা উল্লেখ করি ত্রিভুজ এ ই ডি এর বহিস্থ কোণ হচ্ছে এ ই বি। অতএব কোণ এ ই বি সমান, আচ্ছা, এখন এ ই ডি ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু হচ্ছে এ ই বি। তাহলে এ বি সমান কি হবে? এ বি সমান হবে এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। সেটা কি কি? এটা হবে ই এ ডি, কি হচ্ছে ই এ ডি কোণ ই এ ডি, আর যোগ হচ্ছে ই ডি এ, কোন কোণ? ই ডি এ, হচ্ছে ই ডি এ। তাহলে আমরা জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণদ্বয় সমষ্টির সমান। তাহলে কোণ এ বি কি হচ্ছে? ই এ ডি আর ই ডি এ, এই কোণদ্বয়ের সমষ্টির সমান হচ্ছে। কেন? যেহেতু এ বি হচ্ছে এই যে এই ই ডি ত্রিভুজের বহিস্থ কোণ। আচ্ছা, এখন এটা তো গেল, এটা তো আমরা এখন 1 নম্বর দিয়ে রাখলাম। এখন আমরা খেয়াল করি এ বি চাপের উপরে, একই চাপ এ বি এর উপরে দণ্ডায়মান বলে, একই চাপ এ এ বি এর উপরে দণ্ডায়মান বলে হলো কেন্দ্রস্থ কোণ হচ্ছে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। এখন এটার উপর কিন্তু আমরা দেখছি দুইটি কোণ অবস্থিত, দুইটি কোণ এই বৃত্তস্থ কোণ। সেটা কি কি? একটা হচ্ছে বিডিএ আর আরেকটি হচ্ছে এসিবি। এখন এখন আমরা খেয়াল করি এইখানে ইডিএ আছে, আর ইডিএ কোনটা দেখি? ইডিএ, ইডিএ আর বিডিএ কিন্তু একই কোণ। খেয়াল করি এই কোণটি, এটা কিন্তু ইডিএ, এই যে ইডিএ, আর আমরা দেখতেছি বিডিএ। এই কোণ দুটি কিন্তু একই কোণ। আমরা জানি যে এই রশ্মির বর্ধিত করা বা না করা বা ক্ষুদ্র করাতে এই কোণের মানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং ইডিএ কোণ আর বিডিএ কোণ একই। তাহলে আমরা এই কোণটা খেয়াল করে এখানে আমরা কি লিখব? 2 গুণন কোণ বিডিএ। এটা এই যে বিষয়টা
আমরা দুটি বৃত্তস্থ কোণের থেকে কিন্তু একটি বৃত্তস্থ কোণ আমরা বাছাই করতে পারলাম। সেটা কোন সম্পর্ক থেকে? এই যে 1 নম্বর সমীকরণে যে আমাদের সম্পর্কটা আছে সেটা খেয়াল করে কিন্তু আমরা এই বাছাইটা করতে পারলাম। এখানে EDA আছে, ওটা খেয়াল করে আমরা ওই কোণটা কিন্তু এখানে উল্লেখ করলাম BDA। এটা কিন্তু EDA। তাহলে সমান সমান আমরা লিখতে পারবো 2 গুণন কোণ EDA। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন একই চাপ CD এর দণ্ডায়মান বলে এখন একই চাপ CD দেখি। CD এর উপরে আছে হচ্ছে কেন্দ্রস্থ কোণ COD। তাহলে কেন্দ্রস্থ কোণ COD সমান সমান 2 গুণন, এখন দেখি কেন্দ্রস্থ কোণ COD, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, কিন্তু এই CD চাপের উপর কিন্তু দুটি বৃত্তস্থ কোণ আছে। দেখি CD চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ, একটা আছে CBD, একটা আছে CAD। এখন আমরা দেখি এখানে EAD, দেখি EAD আর CAD কিন্তু একই কোণ, সুতরাং এখানে আমরা নিব CAD। আমরা যদি এই প্রথমে সম্পর্কটা দেখাই, 1 নম্বর সমীকরণের সম্পর্কটা দেখাই, তাহলে এইটা খেয়াল করে করে কিন্তু আমরা এই বৃত্তস্থ কোণগুলো সিলেক্ট করতে পারতেছি। এইটাই হলো সুবিধা। আমরা প্রথমে এই বহিস্থ কোণের সম্পর্কটা যদি দেখাই, তাহলে এই বহিস্থ কোণের সম্পর্কটা খেয়াল করে করে আমরা যে এই একাধিক বৃত্তস্থ কোণগুলো আছে, কোন বৃত্তস্থ কোণের সাথে আমরা এই কেন্দ্রস্থ কোণের সম্পর্ক বা কোন বৃত্তস্থ কোণের সাথে এই কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা দেখাবো, এটা খেয়াল করে কিন্তু আমরা এটা নির্ধারণ করতে পারতেছি। এই জন্য আমরা প্রথমে চেষ্টা করব বা মনে রাখবো বা খেয়াল করব যে এই সম্পর্কটা যদি আগে আমরা দেখাতে পারি, তাহলে আমাদের বৃত্তস্থ কোণগুলো সিলেক্ট করতে বা নির্ধারণ করতে সুবিধা হবে। আর CAD টা দেখি কোনটা কোণ। এই যে CAD যা, EAD ও কিন্তু তাই। তাহলে এখানে আমরা লিখবো 2 গুণন কোণ EAD। তাহলে এটা হলো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সম্পর্ক, এটা হলো কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের সম্পর্ক, যেহেতু একই চাপ CD আর একই চাপ AB এর উপরে অবস্থিত। তাহলে আমরা কয়টা সমীকরণ পেলাম? 3টা সমীকরণ পেলাম। এখন এই 3টা সমীকরণ যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব সহজে আমাদের এই যে প্রমাণটা চলে আসবে। আমরা একটু খেয়াল করে দেখতে পাচ্ছি চলে আসবে। কি হবে? আমরা প্রথমে 2 এবং 3 এই দুটি সমীকরণ খেয়াল করি। এখানে EDA আছে, EAD আছে, EAD, তাহলে 2 এবং 3 যদি যোগ করি, তাহলে কিন্তু এই কোণ দুটি সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখন যোগ করি 2 যোগ 3 করে, অর্থাৎ 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা জানি দুটি সমীকরণ যোগ করার পদ্ধতি কি? বাম পক্ষের সাথে বাম পক্ষ এবং ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। তার সুতরাং কোণ AOB যোগ কোণ COD সমান সমান কি হবে? এটা হবে 2 কোণ EDA যোগ কোণ 2 কোণ EAD। এখন যদি আমরা 2 কমন নেই, তাহলে হচ্ছে EDA যোগ কোণ EAD। আচ্ছা, আর এই কোণ দুটির সমষ্টি কি? এই যে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি, এই কোণ দুটির সমষ্টি হচ্ছে কোণ AEB। তাহলে আমরা এটা যদি বসায় দেই 2 AEB, আমরা এখানে উল্লেখ করে দিতে পারি 1 নং। আমরা এখানে কিন্তু উল্লেখ করতে পারি 1 নং হতে। আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে। অর্থাৎ এই যে AOB আর COD এই কোণ দুটির সমষ্টি AEB কোণের দ্বিগুণ, আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে লিখে দেব প্রমাণ। এই ছিল আজকে আমাদের যে আলোচ্য বিষয় বা প্রমাণের বিষয়, যেটা আমরা প্রমাণ করে ফেললাম সাধারণত বা কি ব্যবহার করে, 2টি ধারণা ব্যবহার করে। কি কি সেই ধারণা? যে কোন ত্রিভুজের বহিস্থ এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক, এই ধারণাটি, এবং একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের
ধারণা, এই দুটি ধারণা ব্যবহার করে কিন্তু আজকে আমরা এই প্রমাণটা করে ফেললাম। আর এখানে প্রমাণ করার সুবিধার্থে আমরা একটি বিষয় খেয়াল করে কিন্তু প্রমাণটা করলাম। কি বিষয়? যে আমরা এখানে খেয়াল করলাম যে এবি চাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ আছে, আর সিডি চাপের উপরে দুটি বৃত্তস্থ কোণ আছে। যদিও দুটি চাপের উপরে কেন্দ্রস্থল একটি, কিন্তু বৃত্তস্থ কোণ আছে দুইটি করে। তাহলে কোন বৃত্তস্থ কোণের সাথে আমরা কেন্দ্রস্থ কোণটির সম্পর্ক দেখাবো, এটা কিন্তু প্রথমে বুঝতে পারা একটু কঠিন। আর আমরা যদি এভাবে করতে যেতাম তাহলে কিন্তু আমাদের এখানে সমীকরণ চলে আসতো চারটি। কারণটা কি? প্রথমে একটা কেন্দ্রস্থ কোণের সাথে একটা বৃত্তস্থ দেখাতাম, পরে আরেকটি কেন্দ্রস্থের সাথে অন্য একটি বৃত্তস্থ, এভাবে একই চাপের উপর দুইটি দুইটি করে মোট চারটি সমীকরণ আসতো। আর এই সমস্যা আমরা অ্যাভয়েড করার জন্য বা আমাদের প্রমাণটাকে দীর্ঘায়িত যাতে না হয় বা সময়ের একটা ব্যাপার আছে, এটার জন্য আমরা কি করলাম, প্রথমে আমরা এই বহিস্থ কোণ এই বি ছিল ত্রিভুজ এই ডি এর বহিস্থ কোণ, যেহেতু এই বি এর একটা ব্যাপার এখানে আছে প্রমাণে, আর এই জন্য আমরা এই বহিস্থ কোণের ধারণাটা আগে ব্যবহার করলাম, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ এবং অন্তঃস্থ সম্পর্ক আগে ব্যবহার করলাম। করার পর এইখানে যে আমাদের কোণ দুটি আসলো, এই কোণ দুইটি খেয়াল করে আমরা এই কেন্দ্রস্থ এ ও বির সাথে ওই বৃত্তস্থ কোণ সিলেক্ট করে বা নির্ধারণ করলাম, এবং কেন্দ্রস্থ কোণ সিওডি এর সাথেও বৃত্তস্থ কোণ নির্ধারণ করলাম। এটাতে আমাদের কি হলো, অহেতুক দুটি যে অতিরিক্ত যে দুটি সমীকরণ দাঁড়ানোর কথা ছিল সেটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারলাম। এই এই বিষয়টা আমরা ছোট্ট একটা বিষয় খেয়াল করে প্রমাণটা আমরা করে ফেললাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।